কক্সবাজারে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন প্রধানমন্ত্রীর। দুপুরে চট্টগ্রামে কর্মসূচি। রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির। 11 দলের প্রার্থী কর্নেল অলি। ট্রাইব্যুনালে নতুন কল রেকর্ড উপস্থাপন। ইন্টারনেটের গতি কমাতে পলককে হাসিনার নির্দেশ, কাদেরের সম্মতি। সিলেটে হাম উপসর্গে 3 জনের মৃত্যু। হাসপাতালে অব্যবস্থাপনার দায়ে চাঁদপুরের সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ। অবশেষে ঢাকায় পৌঁছালো রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট। চরম ভোগান্তিতে যাত্রীদের অসন্তোষ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম মিডার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিডা অধিভুক্ত এলাকায় প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে অংশ নেন তিনি। এর আগে সকাল 11:15টার দিকে ঢাকা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে মহেশখালী পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। পৌঁছেই প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করেন তারেক রহমান। মাতারবাড়ি থেকে চট্টগ্রামের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন তিনি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন সরকার প্রধান। এরপর যাবেন ফটিকছড়ি ও হাটহাজারীতে। সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দর্শক, এর আগে আপনাদের জানিয়েছিলাম 11 দলীয় জোটের সভা চলছে এবং সেখানে বিরোধী দলীয় দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী করার কথা ছিল। সেখানে করা হয়েছে কর্নেল অলি আহমেদকে। সেই ব্যাপারে ব্রিফিংয়ে আমরা কিছুক্ষণ পর আপনাদের নিয়ে যাব। তার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে চট্টগ্রামের বাঁশখালী থেকে শাহনাজ বাবলু আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাবলু, আজকের সবশেষ আর কি কি কার্যক্রম রয়েছে এবং বাঁশখালী থেকে সমাবেশ শুরু হয়ে গেছে? শুনতে পারিনি, কিন্তু জানাতে চাই যে প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই এই বাঁশখালীতে দিনের দ্বিতীয় যে কর্মসূচি সেটিতে অংশগ্রহণ করবেন। এর আগে তিনি হেলিকপ্টারে করে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে এই যে আসার কথা রয়েছে সেখান থেকে তিনি এসেই তিনি এখানে যে তার যে কর্মসূচির মূল কাজ, সাম্প্রতিক বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 100টি পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেবেন, একটি ঘরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি এই হস্তান্তরের কাজ। সেটা শেষে এখানে যে স্থানীয় একটি জনসভার মতো আয়োজন করা হয়েছে সেখানে তিনি আসবেন। বলা যায় পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশেই এটি জনসভা স্থল। সেখানে ইতিমধ্যেই প্রচন্ড রোদ গরম, এর মধ্যেই সাধারণ মানুষ, নেতাকর্মী এবং স্কুলের শিক্ষার্থীরা এখানে এসেছেন। তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কখন আসবেন। আমরা জানতে পারি কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে আসবেন। এসে তিনি এই মাননীয় প্রধানমন্ত্রী নিপীড়িত নির্যাতিত বিশেষ করে বাঁশখালী সহ বাঁশখালীতে তদন্ত করবেন, অর্থাৎ নতুন অবস্থান করছেন আপনাদেরকে অনুরোধ করব হস্তান্তর করবেন। এছাড়া তিনি সামগ্রী বিতরণ করবেন। এখান থেকে তিনি দীর্ঘদিন ধরে এখানকার মানুষ তারা বলছেন যে তারা বলছেন দীর্ঘদিন ধরে বাঁশখালীর মানুষের যে নানা অনেকটা লাঘব হবে প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে। এছাড়া আজকের এই যে বাঁশখালী
চট্টগ্রাম যে ফটিকছড়ি জেলা, ফটিকছড়ি উপজেলা, সেখানে যে হেফাজত ইসলামের আমির আল্লামা আবু নগরী রয়েছে, সেখানে একটি বৈঠক করার কথা রয়েছে। সেখানে বৈঠক শেষে তিনি প্রায় 50 সদস্যের একটি হেফাজত ইসলাম এনজিও এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যাবেন হাটহাজারীতে, যেখানে হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা শফি রহমান যার কবর রয়েছে, সেখানে কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত শেষে তিনি হাটহাজারীর যে ডাকবাংলো রয়েছে সেখানে অবস্থান করবেন, মধ্যাহ্নভোজন করবেন। মধ্যাহ্নভোজ শেষে তিনি হাটহাজারীর যে উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে সেখানে তিনি এই বিগত সময়ে সম্প্রতি যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাঝে 30টি পরিবারের মাঝে 1 লাখ টাকা করে চেক হস্তান্তর করবেন। তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। এছাড়া দিনের শেষ কর্মসূচি যেটি দলের নেতা কর্মীদের সঙ্গে তিনি মত বিনিময় করে থাকেন, সভা করে থাকেন, যেটি দেশের প্রতিটা জেলা এবং বিভাগীয় শহরে তিনি যখন মিটিং করেছেন, সফর করছেন, সেখানে তিনি করেছেন। এর ব্যতিক্রম নয়, এখানেও করবেন। এখানে মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলা বিএনপি এবং সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আগামী দলের যে কর্মকাণ্ড সেটি পর্যালোচনা করা, এছাড়া পাশাপাশি নির্দেশনা দেবেন দল হিসাবে এবং সরকারকে সহযোগিতার করার কথা যেটি বলেছেন সেটি হয়তো তিনি নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন এবং তার যে ভিউ এক্সচেঞ্জ গুলো তিনি তার নেতাকর্মীদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, সমুদ্র পার থেকে এবারে যেতে চাই হাটহাজারীতে, সেখানে অপেক্ষা রয়েছেন আমাদের সহকর্মী ইবেন মীর। ইবেন, জানতে চাই হাটহাজারীতে প্রধানমন্ত্রীর কি কি কার্যক্রম রয়েছে আজকে? শরীফ, প্রথমে হাটহাজারীর যে দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা, যেটি হেফাজতে ইসলামের প্রাণকেন্দ্র বলা হয়, সেই দারুল উলুম মাদ্রাসাতেই আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটিকে ঘিরে যে মাদ্রাসা প্রাঙ্গণ সেটি পুরোটাই এখন নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। যারা মাদ্রাসার ছাত্র তারা ভেতরে রয়েছেন, যারা বহিরাগত তাদের কাউকে ভেতরে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না। যাদের শুধুমাত্র পাস রয়েছে তারাই ঢুকছেন। মাদ্রাসা ছাত্র যারা আছেন তাদের মাঝে আমরা দেখছি যে আসলে কিছুটা উৎসব আমেজ বিরাজ করছে, যেহেতু দেশের প্রধানমন্ত্রী তাদের যে মাদ্রাসা, সেই মাদ্রাসা সফর আসবেন। এখানে তিনি যে আল্লামা শাহ আহমদ শফির যে কবর সেটি আসলে জিয়ারত করার কথা রয়েছে। আমরা যে মাদ্রাসার ছাত্র তাদের কাছ থেকেও একটু আসলে তাদের যে অনুভূতিটা সেটি একটু জানতে চাইবো। আজকে প্রধানমন্ত্রী আসছে, আপনাদের মাঝে আসলে কেমন লাগছে, কি অনুভূতি আপনাদের? হ্যাঁ, মাশাআল্লাহ অনেক ভালো অনুভূতি কাজ করছে। মাদ্রাসা অনেক পরিচ্ছন্ন হচ্ছে, ওনারা আগমন উপলক্ষে অনেক কিছু সাজানো গোছানো হচ্ছে, সবগুলোই মানে মোটামুটি ভালোই হচ্ছে। একটু জানতে চাই, প্রধানমন্ত্রী আসছে আজকে আপনাদের এখানে, আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকবে কিনা তার কাছে কোনো কিছু? আমাদের মাদ্রাসার মুরব্বীরা আছেন, যখন তাদের সাথে সাক্ষাৎ হবে তখন তারা যেটা ভালো মনে করেন তখন সেটা হয়তো চাওয়া পাওয়া তারা ওই সময় জানাবেন। ভেতরে কি কি প্রস্তুতি আসলে আপনারা সারছেন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য? ভিতরে তো প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যতটুকু প্রস্তুতি দরকার ততটুকু তো প্রশাসনিকভাবে যেমনভাবে করা হয়েছে, একইভাবে আমরা মাদ্রাসার পক্ষ থেকে সেটার দিকে যথাযথভাবে গুরুত্ব দিয়েছি। এবং হাদিসের মধ্যে যেহেতু রাসূলুল্লাহ বলছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, একজন মেহমান হিসেবে যেভাবে সম্মান করা দরকার সেই জায়গা থেকে আমরা তাকে সম্মান জানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন যেহেতু হাটহাজারী মাদ্রাসা যেটি হেফাজত ইসলামের প্রাণকেন্দ্র, সেখানে প্রধানমন্ত্রীর যে উপস্থিতি সেটি আসলে একটু বাড়তি যে বার্তা সেটি বহন করে। তো এছাড়া বিকালে রয়েছে হাটহাজারী যে কলেজ মাঠ, সেখানে একটি জনসভা রয়েছে। তো সবকিছু মিলে হাটহাজারীবাসী প্রস্তুত প্রধানমন্ত্রীকে বরণ করতে। শরীফ, ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলাম আপনাদের এতক্ষণ। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সকালে জাতীয় সংসদের চিফ হুইপ ও রুহুল কবির রিজভী মনোনয়নপত্র নেওয়ার জন্য দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আসেন। পরে তারা 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। 24 জুলাই রাষ্ট্রপতি পদ ছাড়েন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর 23তম রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করে ইসি। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে নির্বাচন কমিশন থেকে সহকর্মী ইমতিয়াজ মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইমতিয়াজ, রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী প্রক্রিয়াগুলো কি হবে এবং যারা মনোনয়নপত্র দাখিল করতে আসবেন তারা কবে নাগাদ আসবেন? শরীফ, রাষ্ট্রপতি 23তম রাষ্ট্রপতির যে আনুষ্ঠানিকতা অর্থাৎ নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটি শুরু করেছে যেটি আপনি বলছিলেন যে বিএনপির
বিএনপি থেকে দুটি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে এবং দুটি মনোনয়ন সংগ্রহ করতে এসেছেন কিন্তু বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি, এবং সেটি সকাল 10:30 নাগাদ তারা সংগ্রহ করেন। এবং তার আগে বলে রাখতে চাই যে এই যে সংগ্রহ করলেন, এই সংগ্রহের সময়সীমা কিন্তু 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্টের 13 তারিখ পর্যন্ত এটি জমা দিতে পারবেন এবং পরবর্তীতে 18 তারিখ পর্যন্ত 16 তারিখ পর্যন্ত এটি যাচাই বাছাই করতে পারবে এবং যাচাই বাছাই শেষে 18 তারিখ পর্যন্ত সেটি প্রত্যাহার করা যাবে 18 তারিখ পর্যন্ত। এবং 20 তারিখ কিন্তু 23তম রাষ্ট্রপতির যে আনুষ্ঠানিক যে ভোট গ্রহণ সেটি কিন্তু হবে। এর আগে সকাল থেকে কিন্তু আমরা যতটুকু জানি 12টা থেকে বিরোধী দল জামায়াত ইসলাম তারা কিন্তু মিটিং শুরু করেছে এবং গত 3 অর্থাৎ শনিবার তারা জানিয়েছে যে তারা হচ্ছে যে এই যে রাষ্ট্রপতি নির্বাচন সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করছে এবং সেটির প্রেক্ষিতে গতদিন তারা তাদের কার্যালয়ে তারা মিটিং করেছে এবং সেখানে 11 দলীয় উপস্থিত ছিলেন। আজকে সকালে তাদের যেই সরকারি যেই বিরোধী দলের বাসভবন সেখানেও তারা 11 দলীয়র সাথে তারা মিটিং করছে এবং মিটিং শেষে তারা কিন্তু চূড়ান্ত করেছেন তাদের প্রার্থী, সেটি কিন্তু এলডিপির কর্নেল অলি, এবং সেই বিষয়ে তারা কথা বলেছেন। এই মুহূর্তে বিএনপি তাদের মনোনয়ন সংগ্রহ করলেও তারা কিন্তু চূড়ান্ত করেনি তাদের প্রার্থী। তো সর্বশেষ ইসি থেকে এই তথ্যাদি ছিল এবং পরবর্তীতে ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আমাদের খবর জানাচ্ছিলেন ইমতিয়াজ মাহমুদ। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদকে সমর্থন দিয়েছে 11 দলীয় ঐক্য। মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানায় 11 দলীয় ঐক্য। বৈঠকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রথমে না বললেও 6 আগস্ট তফসিল ঘোষণার পর গতকাল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় 11 দলীয় ঐক্য। আমাদের 11 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই রাষ্ট্রপতি নির্বাচনে আমরা 11 দলের পক্ষ থেকে আমরা অংশ নিব, আমরা প্রার্থী দিব। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। জুলাই আন্দোলনে ইন্টারনেটের গতি কমাতে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নির্দেশনা দেন ওবায়দুল কাদের। অনুমতি নেওয়া হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিষয়ে নতুন একটি কল রেকর্ড দাখিল করেছে প্রসিকিউশন। 24 জুলাই আগস্টে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত টানা 22 দিন নানা স্তরে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হয়। কখনো পুরোপুরি বন্ধ, কখনো গতি কমিয়ে, আবার কখনো নির্দিষ্ট অ্যাপ বা সাইট বন্ধ করে দেওয়া হয়, যার ফলে সারা দেশে সৃষ্টি হয় এক অদৃশ্য তথ্য অন্ধকার। অজুহাত দেওয়া হয় ঢাকার তেজগাঁও, মহাখালী এবং বনানী অঞ্চলে আগুন দেওয়ার কারণে ডেটা সেন্টার পুড়ে গেছে। সে সময় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে, এই উক্তিটি আলোচনার খোরাক হয়। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার হ্যাঁ একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে, জি জি স্যার, জি। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে সরকার, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতিসংঘের এক আলোচনা সভায় তিনি বলেন, নারীর নেতৃত্ব ও সমতা বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। সবার স্বাস্থ্য সুরক্ষাতেও নেওয়া হচ্ছে নতুন নতুন পদক্ষেপ। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, জুলাই সনদে নারীদের সংসদীয় আসনের 10% কোটা বরাদ্দ রাখার কথা বলা হয়েছে, যা প্রতি 5 বছর অন্তর আরও বাড়ানো হবে। I shared a message close to my heart. Every child deserves a safe, caring, and inclusive environment to dream, to grow, to flourish. And every girl deserves the opportunity to rise and lead.
সিলেটে ২৪ ঘন্টায় হাম উপসর্গে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সকালে ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১২৫ জনে দাঁড়িয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গে চিকিৎসা নিচ্ছেন ২৭১ জন রোগী। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন আরও ১৮ জন। চাঁদপুরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনার দায়ে জেলা সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনার চিত্র দেখতে ঝটিকা সফরে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালটি ঘুরে দেখে অসন্তোষ প্রকাশ করেন। এর সাথে তিনি চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার নূর আলম দিনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের অনিয়ম ও অব্যবস্থাপনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। আমাদের এনাফ স্টক, আমরা এত স্টক কিনেছি যে আমাদের আগামী ১.৫ বছর স্টক শেষ হবে। এখানে থাকবে না কেন? প্রভাব সিভিল সার্জন চাঁদপুরকে একেবারে উত্তরবঙ্গের দিকে দেবেন আর অন্য একজন সিভিল সার্জন ধরে এখানে আমার ১ মাস যাবত র্যাবিস ইনজেকশন নাই, NSI নাই, 1GG নাই, 1GM নাই হাইমচরে। হ্যাঁ, ওকে চিঠি দিয়েছে ইউএইচের ৬-৭। সে আমার বারবার দেখায় বলে যে স্যার আমি আগে দিয়েছি। আগে সে প্রথমে চিঠি অস্বীকার করে, পরে আমি একটা চিঠি দেখলাম। ওকে উল্টো করে দেন ওইদিকে ঢাকার পশ্চিমে দিবেন।